বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব। জেপি আপনারা জানেন যে ক্ষমতাসীন 14 দলীয় জোটের সঙ্গে রয়েছে। জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম আমার বায়ে বসা, আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নিউজিল্যান্ডে যে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার কথা আমরা জানি যে সেখানে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, তার মধ্যে 5 জন বাংলাদেশিও রয়েছেন। যে প্রশ্নটা আমি আপনাদের দুজনকে করতে চাই যে বিশ্বব্যাপী একটা সাধারণভাবে ধারণা যে গোটা বিশ্বই আসলে মুসলমানদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে, মানে মুসলমানরা হচ্ছে এই নিরাপত্তাহীনতা তৈরিতে একটা বড় ভূমিকা রাখছে। আর এই ঘটনাকে যদি আমরা বিবেচনায় নেই বা এরকম আরও কিছু কিছু ঘটনা হয়তো পাওয়া যাবে যে মুসলিমরাই কতটা নিরাপদ এই পৃথিবীতে অন্যদের হাতে, সব মিলিয়ে যদি আলোচনাটা শুরু করেন আপনারা। এবং কালকেও জানেন আপনারা নেদারল্যান্ডসের ট্রামে সন্ত্রাসী হামলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কানাডিয়ান প্রধানমন্ত্রী দুজন টেলিফোনে আলাপ করেছেন এবং বিশ্ববাসীকে তারা বিশ্ব নেতৃবৃন্দকে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা এবং জাস্টিন ট্রুডো। মিস্টার শেখ শহীদুল ইসলাম। জি, আমি আমার আলোচনার শুরুতে আমি গভীর শোকাহত যে নিউজিল্যান্ডে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যে দেশটাকে আমরা শান্তির একটি দেশ হিসাবে জানি এবং যেখানে কখনো এই ধরনের ঘটনা পূর্বে ঘটেনি। আমি নিহতদের পরিবারের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। সন্ত্রাস যেভাবে আজকে বিস্তার লাভ করেছে, এতে এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর কোনো দেশই আর নিরাপদ নয়। কোথাও কোথাও মুসলমানদের জন্য নিরাপদ নয়, কোথাও কোথাও হয়তো অন্য ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ নয়। এর যে পটভূমি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে সন্ত্রাসের যে বিস্তার, এই বিস্তারে আমার মনে হয় যে আপনি যেমনটি বলেছেন যে মুসলমানরা কতটুকু নিরাপদ, মুসলমান অন্যদের নিরাপত্তাহীনতার জন্য তারা কতটা দায়ী, মানে দুটোই আলোচনা। তো আমার কাছে মনে হয় যে এখানে সন্ত্রাসীদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী নয়। আসলে বিষয়টা হলো যে সন্ত্রাসী একে এই ধর্ম, বর্ণ, গোত্র বা জাতির পরিচয়ে আবদ্ধ না করাই ভালো, 1 নম্বর। 2 নম্বর হলো যে এটা ঠিক যে কিছু মুসলমান উগ্রবাদী তারা যতটা না সফল হয়েছে তার চাইতে বেশি তারা এই সন্ত্রাস সম্পর্কে প্রচারণার শিকার হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রতিদিন কিন্তু অন্য ধর্মাবলম্বীরা যে কজন মুসলমানকে মারে তার চাইতে মুসলমানদের মধ্যে অন্তর্কলহের ফলে আরও বেশি মুসলিম শাহাদাত বরণ করে। তো নিউজিল্যান্ডের ঘটনাটায় আমার কাছে, ক্রাইস্টচার্চের ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যেটা একটা ব্যক্তির সন্ত্রাসী কার্যকলাপ এবং একটা যেটাকে বলে এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি একটি উগ্রবাদী ব্যক্তি এবং সারা বিশ্ব কিন্তু আজকে যারা নিহত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে আমি নিউজিল্যান্ড সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে পরিস্থিতির মোকাবেলা করেছেন, যেভাবে এইসব শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা কিন্তু সত্যিই প্রশংসা। তারা তো অস্ত্র আইনে পরিবর্তন আনবার এবার ক্যাবিনেটে পজিটিভ, আজকের নিউজ হলো যে পজিটিভ, মানে ক্যাবিনেট পজিটিভভাবেই বিষয়টা দেখেছে। এখন আমি যেটা মনে করি যে সন্ত্রাস যেভাবে রপ্তানি হয়, যেরকমের এই সন্ত্রাসটাই দেখেন যে যিনি এই কাজটি করেছেন সে কিন্তু একজন অস্ট্রেলিয়ার নাগরিক, সে কিন্তু নিউজিল্যান্ডের নাগরিক নয়। এবং নিউজিল্যান্ডে আজকে এসে কিভাবে
এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেললো, সেটা কিন্তু আমাদের কাছে নয় শুধু, এটা যারা এই সন্ত্রাস সম্পর্কে বিশ্লেষক তাদেরও দু একজনের সঙ্গে আলাপ হয়েছে আমার, যে এটা কিন্তু তাদের কাছেও একটা আশ্চর্যজনক ঘটনা। হয়তো নিউজিল্যান্ডের যে উদার পরিবেশ সেটা সুযোগ নিয়েছে, যেটা হয়তো অস্ট্রেলিয়া নাই, অস্ট্রেলিয়ায় আরও সার্ভাইলেন্সটা বেশি, সেজন্য সে অস্ট্রেলিয়ায় ঘটনাটি না ঘটিয়ে নিউজিল্যান্ডে ঘটিয়েছে। অথবা এমনও হতে পারে যে সে এই যে ঘটনাটা ঘটালো এর পেছনে তার যেটা বলা হয় যে বিভিন্ন ধরনের যে প্রচারণা বিভিন্ন মাধ্যমের, সেগুলোতেও এই ধরনের একটা ঘটনা ঘটাতে এবং একটা চিপ পাবলিসিটি বা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য অনেকে করে থাকে। তো আমি এইটুকু শুধু বলে শেষ করতে চাই যে সন্ত্রাস যেই করুক, যার বিরুদ্ধেই করুক, যার পক্ষেই করুক, সন্ত্রাসী, এবং সন্ত্রাসীকে মোকাবেলা করা নিজের নিরাপত্তার জন্য কেবল নয়, বিশ্বকে নিরাপদ করার জন্য এবং সমগ্রভাবে আমাদের মানে পৃথিবীর মানব সভ্যতাকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার জন্য একান্তই প্রয়োজন। জি, শুনবো আরো কথা আপনার কাছে। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। সন্ত্রাসবাদের যে সৃষ্টি এবং বিস্তার, এটা যদি আমরা সবাই এটার শিকার হচ্ছি, কিন্তু এর যদি আমরা উত্থান দেখি, এটা ঠিক এক যুগে, এই যুগে বর্তমান যুগে এটা অনেক অনেক সামনে চলে আসছে এবং অনেক বেশি নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে। এর পেছনে দেখেন যেটা পশ্চিমা দেশগুলো আজকে ছোট ছোট দেশ, আপনি অস্ট্রেলিয়া বড় দেশ হলেও মতো 20 বিলিয়ন পপুলেশন, নিউজিল্যান্ডে 4-5 মিলিয়ন পপুলেশন, ইউরোপের সব দেশে এরকম ছোট ছোট বেশি। সেখানে যে রিফিউজি যে ঢল নেমেছে, কিছু ইকোনমিক রিফিউজি আফ্রিকার থেকে আসছে, আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহের কারণে যে মুসলিম রিফিউজি তারা যাচ্ছে, ডেস্টিনেশন এক ইউরোপ এবং অস্ট্রেলিয়া যাচ্ছে কিছু। তো এর কারণ যদি আপনি মোটা দাগে খুঁজতে চান, তাহলে দেখবেন যে এই রিফিউজি কারা সৃষ্টি করলো, কেন সৃষ্টি হলো, কেন তারা দেশ ত্যাগ করছে। দেশের ভিতরে কিন্তু রিফিউজি হচ্ছে, আবার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটাও হচ্ছে। আবার যারা দেশে থেকে বাইরে চলে যাচ্ছে অস্ত্রের মুখে প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছে, কেউ সাগর ডুবে মারা যাচ্ছে, কেউ ফ্যামিলিতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারো সৈকতে কারো ছেলের মৃতদেহ পাওয়া গেছে। এর কারণ হলো যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্তিন 70 বছরের যে সংঘর্ষ, অবিচার, ইসরায়েলের যে ফিলিস্তিনিয়ানদের উপর যে বর্বর হামলা যুগের পর যুগ চলে আসছে, তার কোনো বিচার হয়নি এবং তারা মিলিয়নস অফ পিপল ডিসপ্লেস হয়েছে, তারা বিভিন্ন দেশে রিফিউজি হয়ে গেছে, 4th-5th জেনারেশন চলছে রিফিউজি ক্যাম্পে। তো এখন দেখেন তার প্রতিবাদ করেছে। এখন তাকে আপনি কীভাবে দেখবেন? অস্ত্র নাই, নিজের বডিকে তারা অস্ত্র বানিয়েছে, আত্মাহুতি দিয়েছে। এর কারণ যে তারা কোনো বিচার পাচ্ছে না, নিজের দেশে ফিরে যেতে পারছে না। সুতরাং এই একটা ফেজ ছিল মিডল ইস্টে, সেটা এখন ইসরায়েলের পিছনে ইসরায়েলের শক্তি সঞ্চয় করছে যথেষ্ট, এবং যে কোনো আরবদের যে কোনো দেশকে তারা যে কোনো সব ইচ্ছা করলে তারা উড়িয়ে দিতে পারে। সুতরাং তাদের কাছে আজকে আর ফিলিস্তিন ইস্যুই না, আর আমেরিকা তো ওদের কাছে আছে, সাথে আছে সবসময়। তারপর 2011 সন থেকে যেটা আসছে, আরব বিশ্বে যে উত্থান পতনের নেতৃত্বকে তার সরিয়ে দেওয়ার জন্য যে আরব স্প্রিং যেটা বলা হয়, সেখানে দেখেন যে যেসব কান্ট্রিগুলো আসলে স্টেবল কান্ট্রি ছিল, ডিক্টেটর, নো ডাউট অ্যাবাউট ইট, লিবিয়া,
42 বছর কাদাবি ক্ষমতা ছিল, হোসনি মুবারক 30 বছর ক্ষমতা ছিল ইজিপ্টে, 22 বছর ক্ষমতা ছিল আপনার তিউনিসিয়ার প্রেসিডেন্ট জেনারেল আবদিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, ইরাকে সাদ্দাম হোসেন পতন হয়েছে, যুদ্ধ হয়েছে, সেখান থেকে লক্ষ লক্ষ রিফিউজি হয়েছে, ইন্টারনালি হয়েছে, আউটসাইড তারা গেছে। সোভিয়েত ইনভেশন টু কাবুল, আফগানিস্তান দখল করে নিয়েছিল সেই 80-র দিকে, তখন সেখানে ওয়েস্টার্ন কান্ট্রি এবং পাকিস্তানকে কেন্দ্র করে যে সেখানে তালেবান সৃষ্টি, এবং শেষ পর্যন্ত সোভিয়েতরা চলে গেল, কিন্তু তালেবান যাকে সৃষ্টি করেছিল আপনার পশ্চিমের শক্তি এবং পাকিস্তান মিলিয়ে এটা থেকেই গেল। সুতরাং এই যে আজকে বিলিয়নস অফ পিপুল হ্যাভ ডিসপ্লেসড, তাদের নিজের কোনো দোষের জন্য না, তাদের নিজস্ব কোনো দেশের নাগরিক, সে গরিব হোক আর ধনী হোক, তার নিজের বাসভূমি ছেড়ে অন্য দেশে রিফিউজি হতে চায় না। এমনকি আমাদের বাড়ির পাশে রোহিঙ্গা, হ্যাঁ তাই তো, এটা তো জ্বলন্ত প্রশ্ন। সুতরাং এই যে আজকে যারা রিফিউজি হয়েছে তারা তো ইচ্ছা রিফিউজি হয় নাই, বিশ্বের রাজনীতির দাবাত মানে চকে তারা আজকে রিফিউজি হয়েছে, তারা ইউরোপে আশ্রয় নিয়েছে বেশিরভাগ, যেহেতু আমেরিকা অনেক দূরে পৌঁছতে পারে না, যেহেতু আমেরিকানরা মেইনলি এই রিফিউজি সৃষ্টির পিছনে রয়েছে অস্ত্র বিক্রি করার জন্য এবং মিডল ইস্টে তাদের ক্ষমতা ব্যালেন্স করার জন্য, তেল গ্যাস আহরণ করার জন্য, সুতরাং ইসরায়েলি সুপ্রিমেসির জন্য। তো আজকে যেটা হয়েছে যে সারা বিশ্বে রিফিউজি ছড়িয়ে পড়েছে, এটার ভিতরে রেজিস্ট্যান্স একটা আছে, সেজন্য আপনার রাইটিস্ট গভর্নমেন্ট যারা অ্যান্টি ইমিগ্রেন্ট, সেই পলিটিশিয়ানরা পপুলিস্ট পলিটিশিয়ানরা ক্ষমতা আসতেছে। ইভেন আমাদের নেইবারিং কান্ট্রি ভারতেও তো আপনার রাইটিস্ট গভর্নমেন্ট, বিজেপির গভর্নমেন্ট আছে, সেখানে মাইনরিটি মুসলিমদের অবস্থাটা কি, খুব একটা তার তো স্বস্তিতে নেই, তাই না? সুতরাং আমেরিকাতে ট্রাম্প আসার পরে আমেরিকাতে কিন্তু দেখেন দীর্ঘদিন থেকে একটা গ্রুপ ছিল, তারা বিশেষ নিগ্রোদেরকে গুলি করে পাখির মতো তারা মারত। তারপরে আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন পরপর আসা শুরু করলো আমেরিকাতে, তখন কিন্তু এটা ওটা সাবসাইড হয়, তারা অনেক লোকে তারা নিয়েছে, আশ্রয় দিয়েছে, তারা অনেকটা প্রো ইমিগ্রেন্ট পলিসি তাদের ছিল, কিন্তু রিপাবলিকান তার উল্টো ছিল। এনিওয়ে ট্রাম্প আসার পরে সে উগ্রবাদীদের বিজয় হয়েছে বলে তারা মনে করে, এবং ট্রাম্পের যে এবং এই প্রবণতা তো ইউরোপেও আমরা ছড়িয়ে পড়েছে, গোটা বিশ্ব জুড়েই আসলে ছড়িয়ে পড়েছে। শক্তিগুলো ছিল ডরমেন্ট ছিল বা ছোট ছিল, ট্রাম্প ক্ষমতা আসার পরে তারা কিন্তু পুরো মাথা চাটা দিয়ে উঠছে। সেই মুসলমানদের টার্গেটের কারণ হলো যে আপনার বিশেষ করে আল কায়দা তাদের যে অ্যাটাকগুলো করেছে, বিশেষ করে টুইন টাওয়ার যে অ্যাটাকটা হয়েছে 2001 সালে, 9/11 যেটাকে বলা হয়, এর থেকে কিন্তু পুরো ওয়ার্ল্ডের সিকিউরিটি সিস্টেমটা পুরোপুরি বদলে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। আচ্ছা, এতে মুসলিমরা টার্গেট হয়েছে তখন থেকে সেনাকারে, কারণ যেহেতু 19 জন পারের ভিতরে বোধহয় 11 জন 12 জন সৌদির লোক ছিল, যদিও সৌদি গভর্নমেন্টের লোক না তারা, কিন্তু তার ডিসেন্টি গ্রুপ ছিল, সে করেছে। ওই থেকে যে একটা বিশ্বের মিডিয়ায়, বিশেষ ওয়েস্টার্ন মিডিয়ায় ইসলামের মুসলমানদের যে একটা যখন শুরু হয়, সেটা কিন্তু থেমে নেয়, দিন দিন বাড়ছে কিন্তু কিন্তু দেখেন আজকে যে নিউজিল্যান্ডে যেটা হয়েছে, স্পেসিফিক্যালি তার নরওয়েতে হয়েছে। নরওয়েতে আমি ছিলাম, সুইডেন থেকে আমাদের অঙ্কার অ্যাক্রেডিটেশন ছিল, পিসফুল কান্ট্রি, ছোটো কান্ট্রি, 4 মিলিয়ন পপুলেশন। আবার নিউজিল্যান্ডও আমার আইডিয়া আছে, যে আমি অস্ট্রেলিয়াতে আমার পোস্টিং ছিল, নিউজিল্যান্ড আমাদের আওতাধীন ছিল। তো এই যে দুটোই ছোটো এবং শান্তিদের দুটোতে হয়েছে, কিন্তু নরওয়েতে হয়েছে কয়েক বছর আগে, আর এখানে শুক্রবার দিন এখানে হয়েছে আপনার ক্রাইস্ট চার্চ। কিন্তু দেখেন একটা নামটাই দেখেন ক্রাইস্ট চার্চ, এটা কোনো ব্যক্তির নামে না। অন্য সিটিগুলো আছে, ধরেন ওয়েলিংটন, সব মানুষের নামে, ব্রিটিশদের নামে এরা সবগুলা। কারণ এরা সমস্ত আজ এই দেশগুলো আপনাদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা কারা? হোয়াইট পিপল কোথা থেকে এরা আসলো? এরা সব ব্রিটিশদের যখন সোসাইটি এত খারাপ চললো, ইউকে ব্রিটিশদের সোসাইটি আর অনেক ইউরোপিয়ান কান্ট্রি, তাদের জেলে জায়গা হচ্ছে ওরা ক্রিমিনালদের জন্য। সেই ক্রিমিনালদের জাহাজ বোঝাই করে তারা এসব দেশে পাঠিয়ে দিয়েছে।
দে হ্যাভ বিন সেন্ড অ্যাগেইনস্ট দেয়ার উইল, ওদেরকে স্লিপ মতো শিপ উঠে দিয়ে ওদেরকে তারা করেছে। আজকে 8-9 জেনারেশন চলছে ওইসব দেশে। এদের অনেকেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, রক্তের ভিতরে ক্রাইমের ক্রিমিনাল জিনিসটা এখনও ওদের আছে। এর কাছে 5টা লাইসেন্স ছিল, 5টা গান, বন্দুকের লাইসেন্স ছিল। তার মানেটা কি? ইন এ সোসাইটি গভর্ন বাই রুল অফ ল অ্যান্ড গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে আপনি 5টা অস্ত্র কারো রাখবেন ঘরে। কার জন্য? কার ভিতরে ব্যবহার করবেন? আমেরিকার ঘরে ঘরে অস্ত্র, এবং হাজব্যান্ডের বার্থডেতে ওয়াইফ তাকে একটা পিস্তল উপহার দেয়। তারা কিন্তু স্কুলে ছেলেদেরকে মারছে কিন্তু বিভিন্ন জায়গায়, তাই না? এ মারার পর কি হয়? তাদেরকে বলা হয় ডিরেইলড, মেন্টালি ইল, ইমব্যালেন্স, এসব বলা হয়। তারপরে বলা হয় না। এ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, বিং এ হোয়াইট পার্সন, শি সেড দিস ইজ টেররিস্ট অ্যাক্ট। প্রথমবার মতো উচ্চারণগুলো টেররিস্ট অ্যাক্ট, এটা একটা ইন্ডিভিজুয়াল ইয়ে না, এটা টেরোরিজম। এবং ক্রাইস্ট চার্চে আপনার কট্টরবাদী খ্রিস্টানদের জায়গা, পপুলেশন যারা মুসলমান খুবই কম, হ্যান্ডফুল, 2টা মসজিদ মাত্র আছে। তো এই মানে এই যে আপনার তাকে বলা হচ্ছে হোয়াইট সুপ্রিমিস্ট, সে কিন্তু একটা খ্রিস্টিয়ান টেরোরিস্ট, কিন্তু সে যেটা আজকে ওয়েস্টার্ন কান্ট্রি বলবে না। একটা মুসলমানের যদি এই কাজ করতো তার মধ্যে ইসলামিক টেরোরিস্ট, সে ধর্মকে নিয়ে আসতো। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, টেরোরিজমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অ্যাগেনস্ট ইট। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া জোর করে একটা ইমেজ সৃষ্টি করেছে, এনিথিং ইজ কল ইসলামিক টেরোরিস্ট। আপনি দেখেন যে আজকে কীভাবে এটাকে ডিল করা হচ্ছে। চার্লি অ্যাবডো, যারা প্যারিসের সাপ্তাহিক নিউজ পেপার, ওখানে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কার্টুন দিয়ে প্রত্যেক সময় তারা ব্যঙ্গোক্তি করতো। তাদের বিরুদ্ধে প্রটেস্ট করা হয়েছে, তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে, তোমরা এটা করবে না। হোয়াই ইউ ডু দিস এগেইনস্ট আওয়ার রিলিজিয়ান অ্যান্ড আওয়ার প্রফেট? আমরা কোনো তো ক্ষতি করছি না, কিন্তু তারা আরও বেশি বেশি করে করেছে এবং সেখানে অ্যাকশন হয়েছে। 12 জন সাংবাদিক মারা গেছে। তার ফলে কী হয়েছে? সারা বিশ্বে ইসলামিক টেররিস্ট, তারপরে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে আরম্ভ করে ইউরোপ সমস্ত দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে শোক জানাতে গেছে প্যারিসে, সলিডারিটি উইথ দ্য ভিকটিমস। আর এখানে যে 50 জন লোক মারা গেল, মুসলমান মারা গেল মসজিদের মধ্যে, হার্মলেস নিরীহ মানুষ মারা গেল, তার জন্য কেউ তো জাস্ট একটা কন্ডোলেন্স মেসেজ দিয়েছে, এই পর্যন্তই কন্ডেম করেছে, ঠিকই আছে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট তো এটাকে কিছুই বলে নাই, সে তো বলছে এটা সুপ্রিমিস্টদের কাজ না, নট হি ইজ ইনফ্লুয়েন্স বাই হোয়াইট সুপ্রিমিস্ট, তার মানে হি ইজ কন্ডোন্ড। এই যে বিভাজনটা চলছে, আর জিনিসটা সবচেয়ে বলা হয় যে নিরাপত্তা কী হলো, নিরাপত্তা ফেল করছে, এটা বলা হয়েছে, বলছে ঠিক তাই নয়। কারণ এই যত ওয়েস্টার্ন কান্ট্রি আছে তাদের নিরাপত্তা বাহিনী এবং তাদের যে গোয়েন্দা সংস্থা, ওদের মেন কাজ হলো মুসলিমদের খুঁজে বাইর করা তারা কোনো টেরোরিজমে আছে কিনা। যে যারা আজকে ইমিগ্রেন্ট আছে, বহু বছর থেকে ইমিগ্রেন্ট আছে, 30-40 বছর থেকে যারা আমেরিকাতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, এদের মূল কাজ হলো ট্রেস আউট দেম, এদের ভিতরে কেউ আছে কিনা, ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো, টাকা কোথাও পাঠাচ্ছে না করছে, ওরা মসজিদে যায় কী করে, কালাম, এইসব নিয়ে তারা ব্যস্ত। কিন্তু খ্রিস্টানদের ভিতরে যে এই ধরনের টেরোরিজমটা গ্রো করছে, সন্ত্রাসবাদী গ্রো করছে, তারা কিন্তু এদিকে নজর রাখে না। ইভেন যদি একটা ইনসিডেন্ট ধরা পড়ে, তখন বলা হয় মেন্টালি ডিরেইলড, ইমব্যালেন্স, ফ্যামিলিতে সমস্যা আছে, ব্রোকেন ফ্যামিলি, এইসব বলে তাকে ধামাচাপা দেয়। মানে মূল সমস্যার ভিতরে তারা যায়নি। আজকে এই জন্য এই ঘটনা ঘটতে পেরেছে, যেখানে এরকম একটা টেরোরিস্ট মানে এমন একটা মানে ইয়ের মতো বললো নারকীয় হত্যাকাণ্ড হলো, যেটা প্রেয়ার, আপনি দেখেন একটা হলো বাইরে মারা যাওয়া, মেরে ফেলা, আর একটা মসজিদে মেরে ফেলা, একটা চার্চে মেরে ফেলার ভিতরে অনেক ডিফারেন্স আছে। কিন্তু হি ইজ টু দ্য গড, নামাজ পড়তে গেছে বা এটিও যেটি মিস্টার ইসলাম উল্লেখ করছেন যে মুসলমানরা তো মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে এবং সেগুলো অধিকাংশই হচ্ছে মসজিদ। ট্র্যাজেডির ব্যাপার হচ্ছে যারা বাইরে যারা মারা যাচ্ছে সংখ্যা নগণ্য বলবো আমি। আর আজকে শিয়া সুন্নিতে যে হাজার হাজার লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। এবং দেখেন যে আজকে মুসলমান অস্ত্র কারা কিনছে, কারা তৈরি করছে? ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, চায়না, তারা অস্ত্র তৈরি করছে।
আর কিনছে কারা? অন্য কোনো দেশ তো হোয়াইট কান্ট্রি কিনে না। অল ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি, আরব, দে হ্যাভ দ্য মানি, দে আর বাইং দিস ওয়েপন্স। অ্যান্ড টু হুম, অ্যাগেনস্ট হুম? আগে বলা হতো এক সময় ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, নিজেরা নিজেদের এখন হলো যে আপনার ইয়ামেনের যুদ্ধ চলছে এবং নিজেরা যুদ্ধ করবে না, সেই জন্য তারা অন্য দেশের থেকে গরিব দেশের সৈন্য নিয়ে যাবে ওদের যুদ্ধ করার জন্য, ওদের মাইন্ড সুইপিং করার জন্য, নিজেরা করবে না, কিন্তু টাকা দিচ্ছে, নিজের টাকা দিয়ে অস্ত্র কিনছে একটা মুসলমানকে হত্যা করার জন্য। আর দেখ, মুসলিমদের একটা করে মিডিয়া নাই, যে গ্লোবাল অ্যাপ্রোচ মিডিয়া নাই, কিন্তু যেখানে একটাই মাত্র মিডিয়া আছে, আল জাজিরা, কাতার এটার মালিক, কিন্তু আপনি দেখেন A to Z সব বিদেশি, সব হোয়াইট, যেটা পরিচালনা করছে। তাহলে যে মুসলমানদের যেসব দেশে মুসলিমদের মাইনরিটি, ওদের সেফগার্ড কোথায়? আজকে যেসব খ্রিস্টিয়ান মাইনরিটি আসছে তাদের জন্য পোপ রয়ে গেছে। পোপ ইজ ইনস্টিটিউশন, তারা ডিভাইস করেছে এটাকে, এবং পোপ পিরিয়ডিক্যালি যেসব দেশে খ্রিস্টান মাইনরিটি আছে তিনি ভিজিট করছেন, তাদের সাথে একতা ঘোষণা করছেন, তাদের দুঃখ সুখের কাহিনী শুনছেন, রিমেডি চেষ্টা করছেন। কিন্তু মুসলমানদের জন্য কেউ গার্জিয়ান নাই যে এইভাবে মাইনরিটি মুসলিম যারা আছে বিভিন্ন দেশে ছড়িয়ে, তাদের কথা বলার তাদের পক্ষে কেউ নাই। কিন্তু ইসলাম যে কথা আমরা আলোচনা করছি, এই আলোচনাটা আমরা সন্ত্রাসবাদের যে সেই মূল কারণগুলোর দিকে আমাদের নজর দেওয়া বিশ্বের সম্প্রদায়ের সকলের দায়িত্ব। এই সন্ত্রাসবাদটা যেভাবে উৎপত্তি হয়েছে, বিশেষ করে 9/11-এর পরে যে ঘটনাটা, সেটা হলো যে মুসলমানদের বিরুদ্ধে একটা সাধারণভাবে একটা হ্যাট্রেড এটা সৃষ্টি করা হয়েছে, এটা ঠিক। কিন্তু আমাদের একথাও মনে রাখতে হবে যে এই যে সমস্ত সমস্যাগুলো আজকে বিশ্বের সন্ত্রাসবাদের ক্ষেত্রে জন্ম নিচ্ছে, এর পেছনে কিন্তু ইকোনমিক ইন্টারেস্টও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই। এবং আপনি দেখবেন আফ্রিকায় আমি অনুসন্ধান করে দেখেছি যে বিভিন্ন গোত্রে যে সংঘর্ষ, সেখানে যে সন্ত্রাসবাদ, এটার পিছনেও কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট। কারণ ওখানে কপার মাইন খুব, আফ্রিকা কপার মাইনে খুব রিচ, ডায়মন্ডে রিচ, গোল্ডে রিচ, এবং এইগুলো কিন্তু এই যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা, তারা কিন্তু এই মাইন ক্ষেত্রগুলো, অর্থাৎ এই খনিজ সম্পদ আহরণের জন্য এরা কিন্তু এই সন্ত্রাসীদেরকে ফাইন্যান্স করছে। এখানে ইকোনমিক ইন্টারেস্ট একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে বিভিন্ন জায়গায় আমরা ইন্টারফেইথ, যে পারস্পরিক বিভিন্ন যাদের বিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাস বলেন, রাজনৈতিক বিশ্বাস বলেন, এগুলোর মধ্যে একটা সমঝোতা এবং এর মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে একটিকে আরেকটির বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার যে একটা তৎপরতা, এটা আমরা ওয়েস্টার্ন মিডিয়ার একটা সেকশনের মধ্যে খুব প্রকটভাবে দেখতে পাই। এবং তারা এই একটির সঙ্গে আরেকটির সংঘর্ষিক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মিডিয়ার প্রচারগুলো কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা দায়ী। এবং আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই, এই সন্ত্রাসবাদের, যে আমেরিকানরা 9/11-এর পরে তারা একটা স্ট্র্যাটেজি নিল যে আমেরিকার তাদের নিরাপত্তাটা তারা নিশ্চিত করার জন্য এইটাকে কিন্তু তারা বিশ্বব্যাপী ছড়াই দিছে। এই যে আফগানিস্তানে যে যুদ্ধ করা হলো, তারা একটা নতুন থিওরি আবিষ্কার করলো, থিওরি অফ স্ট্র্যাটেজিক বাউন্ডারি। যে স্ট্র্যাটেজিক বাউন্ডারি হলো যে আমার ভৌগোলিক সীমারেখার পাশে যদি নাও থাকে, যেখান থেকে আমার উপরে, আমার নিরাপত্তার উপরে হামলা হবে, সেখানে গিয়ে আমরা এটা যুদ্ধ করতে পারবো, আমরা মূলোৎপাটন করতে পারবো। এবং আপনাদের মনে আছে 9/11-এর পরে প্রেসিডেন্ট বুশ একটা ভাষণে সরাসরি এই কথা বলেছিলেন যে
হয় আমার সঙ্গে থাকবা, না হয় আমার শত্রুর সঙ্গে থাকবা, এর মাঝখানে আর কোনো পথ নেই, এরকমের একটা কথা বলল, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, তার মধ্য দিয়ে কিন্তু তারা সমস্ত রসদ সামগ্রী নিয়ে আফগানিস্তানের যুদ্ধটা পরিচালনা করলো। এখন আফগানিস্তানে যুদ্ধ করে তারা বলল যে বিন লাদেন বা ইত্যাদি আল কায়দা তাদের ধ্বংস করবে, তারা একটা পাপেট রেজিম বসালো। কিন্তু আজকে আমরা কি পরিণতি দেখি? আজকে আমরা দেখি যে সেখানে একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু তাই না, ওই গৃহযুদ্ধটা সম্প্রসারিত হয়ে আজকে পাকিস্তানেরও অধিকাংশ জায়গায় এই আল কায়দা, এই তালেবান, এরা নানানভাবে, অথচ এই তালেবানরা কিন্তু সৃষ্টি এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা সৃষ্টি করা হয়েছিল। বারবারা কারমালের যে রিজিম ছিল, সেই রিজিমকে আফগানিস্তানে সোভিয়েত ব্যাক যে বারবারা কারমাল রিজিম, তাদেরকে উৎখাত করার জন্য। আর একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে দেখেন টেরিটোরিয়াল ইন্টারেস্ট যেটা পৃথিবীর ভিতরে, আমি তো মনে করি যে যদি একটি রাষ্ট্র ধর্মভিত্তিক থেকে থাকে, সে রাষ্ট্রটা হলো ইসরায়েল। আর সব রাষ্ট্রে কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র না। ইভেন সর্বশেষ নেপাল একটি হিন্দু রাষ্ট্র ছিল, সে রাষ্ট্রটাও কিন্তু আজকে সেকুলার একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্মভিত্তিক একটা রাষ্ট্রই আছে, সেটা হলো ইসরায়েল। এখন ওখানে কাদের জায়গায় তাদেরকে বসানো হয়েছে? ইসরায়েলদেরকে। এই জায়গাটা চিরকাল প্যালেস্টাইনিয়ানদের ছিল। ইতিহাস বলে সম্রাট খলিফা ওমরের সময়ও এই জায়গাটা মুসলমানরা যখন দখল করেছিল, খলিফা ওমর কতখানি সেকুলার মাইন্ডেড লোক ছিলেন, তাকে চার্চের মধ্যে নামাজ পড়তে বলা হয়েছিল। তিনি বললেন যে না, আমি যদি আজকে এই চার্চটার মধ্যে নামাজ পড়ি, ওই যে যেটা খ্রিস্টানদের পবিত্র চার্চ, ওখানে সেখানে কালকে এটা মুসলমানরা মসজিদ বানিয়ে ফেলতে পারে, অতএব আমি আলাদা জায়গায় নামাজ পড়ব। তো এই মসজিদুল আকসা দেখেন এরা কতখানি প্রভোকেটিভ। এই প্রসঙ্গটা ছোট করে আনতে হবে, আমি বলছি এরা কতখানি প্রভোকেটিভ, যে এরা প্রভোকেশন দেয় যে তারা মসজিদুল জেরুজালেমে তারা ক্যাপিটালটা শিফট করলো, তেল আবিবে তাদের ক্যাপিটাল ছিল, সেখানে গেলো। এবং যতদিন আপনি এই প্যালেস্টাইনিয়ান সমস্যার সমাধান না হবে, ততদিন কিন্তু এটা কেবলমাত্র ওই এলাকায় নয়, সারা বিশ্বেই একটা ডিসকন্টেন্টের জন্ম মুসলমানদের মধ্যে দিচ্ছে। অন্য একটা প্রসঙ্গে আমি যেতে চাই, শেখ শহীদুল ইসলাম, আপনি এক সময়কার তুখুর ছাত্রনেতা ছিলেন এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশেও ছাত্রনেতাই ছিলেন, বলবো ছাত্রলীগের সভাপতি। বহু বছর পরে ডাকসুর নির্বাচন হয়ে গেল এবং ডাকসুর নির্বাচন নিয়েও কিছু প্রশ্ন নানা মহলে আছে এবং ডাকসুর যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তাকে নিয়েও নানা রকমের অস্বস্তি স্বস্তি দুটোই আছে। তিনি আবার এক সময় এক কথা বলছেন, পরে আরেক সময় আরেক কথা বলছেন। এটি একটি দিক ডাকসু নির্বাচন, কারণ আপনারা সবাই বহুবার বলেছেন যে ডাকসু ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়া উচিত। কেউ কেউ আবার বলছেন এরকম নির্বাচনের চাইতে বা এরকম নেতৃত্বের চাইতে না হওয়াটাই ভালো ছিল। এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে দেশের স্থানীয় সরকারের নির্বাচন, উপজেলা, যেটি আপনি যখন মন্ত্রী ছিলেন সেই সময়ে উপজেলা ব্যবস্থা চালু হয়েছে এবং সেই উপজেলার এবার দ্বিতীয় দফা, মানে এই পর্যায়ে এই শাসন আমলের দ্বিতীয় ধাপের নির্বাচন গতকালকে হলো আর কি। সো এই নির্বাচনগুলো সম্পর্কে আপনার সব মিলিয়ে বক্তব্য কি? আমি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে যদি উদ্ধৃত করি, তিনি বলছেন যে একতরফা নির্বাচনের কারণে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আগ্রহ নেই। এটি হচ্ছে একজন ইলেকশন কমিশনারের বক্তব্য। সব মিলিয়ে এই আপনার বক্তব্য শুনতে চাই যে অনেকে মনে করেন যে দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের খুব একটা আগ্রহ নেই, যেটি মাহবুব তালুকদার বলছেন। ঠিক কি ঠিক না, সেটি আপনারা বলবেন। দেখুন, ডাকসু নির্বাচনের কথা আপনি যে উল্লেখ করলেন, এবং আপনি জানেন যে বেশ কিছু ছাত্র সংগঠন, 5টি ছাত্র সংগঠন গতকালও তারা পুনর্নির্বাচন দাবি করেছে, ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রেখেছে, কর্মসূচি অব্যাহত রেখেছে। দেখুন, ডাকসু নির্বাচন সম্পর্কে আপনি যে কথাটি বললেন, ডাকসু নির্বাচন 28 বছর পরে হয়েছে। ক্যাম্পেইন যেভাবে হচ্ছিল, আমি অত্যন্ত আশাবাদী ছিলাম যে একটি শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমি সন্দিহান ছিলাম যে নাও হতে পারে। তার প্রধান কারণ অনেকগুলো আছে।
প্রথমত হলো যে যে নির্বাচনটা 28 বছর পরে হয়েছে, এই নির্বাচন পরিচালনা যারা করতেন, এর সঙ্গে যাদের অভিজ্ঞতা, সামান্যতম অভিজ্ঞতা ছিল, সেসব শিক্ষকরা প্রায় সবাই রিটায়ারমেন্টে চলে গেছে। ফলে আজকে অনভিজ্ঞ কিছু ব্যক্তিকে দিয়ে ডাকসু নির্বাচন পরিচালনা করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অথরিটির আর কোনো বিকল্প ছিল না। তো এখন এই যে তারা অনভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে এই নির্বাচনটা পরিচালনা করালেন, সেখানে প্রথমত একটা ঘাটতি। কিন্তু এই শিক্ষকরা তো সারা বছর ব্যাপী নানা রকম নির্বাচনের মধ্যে নিজেরা ব্যস্ত। আমি সেটাই বলতে আসছি। তো এই যে নির্বাচন, কিন্তু দেখেন ঠিক এর আগে ডাকসু নির্বাচনের অব্যাহতি আগে কিন্তু দুটো নির্বাচন হয়ে গেল। একটা ঢাকা বারের, সেখানে তারা নিজেরা কন্ডাক্ট করলো, সেই নির্বাচন নিয়ে কিন্তু শান্তিপূর্ণ কোনো প্রশ্ন নেই। তারপরে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো, সেখানে কিন্তু নিজেরাই কন্ডাক্ট করলো এই বারের, সেটা নিয়েও কিন্তু কোনো প্রশ্ন নেই। সুতরাং এই যে ডাকসু নির্বাচনের এবার যে ঘাটতিগুলো ছিল, সেই ঘাটতিগুলো আমি প্রথম থেকেই, যতই ডাকসু দিন এগোচ্ছিল ততই আমার মনে হচ্ছিল যে কতগুলো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যে ব্যবস্থাগুলো নেওয়া হয়নি। প্রথমত যে ডাকসু নির্বাচনের যে ভোটিং আওয়ার, এটা অত্যন্ত সংক্ষিপ্ত ছিল। এই সংক্ষিপ্ত ভোটিং আওয়ারে একটা ছেলের জন্য ডাকসুর এবং হলে, ছেলে বা মেয়ে উভয়ের জন্যই এই 28 সবগুলো পোস্টে কিন্তু চয়েস করে তার টিক দেওয়া, তার করা, এটা একটা মুশকিলের ব্যাপার ছিল। দ্বিতীয়ত হলো যে ডাকসু নির্বাচনের যে ফরম্যাট, যে ফরম্যাটে আগে ডাকসু নির্বাচন হতো, আমরা দেখেছি আমাদের দেশে, সেখানে ছাত্র সংগঠনগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করত এবং তারা বিভিন্নভাবে এই আপনার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত। এবং শুধু করতো না, সেখানে মোস্ট অফ দি কেস দেখা যেত, অধিকাংশ ক্ষেত্রে, যে ট্যালেন্টেড যারা, তাদেরকেই সাধারণত নমিনেট করা হতো হল ইউনিয়নগুলিতে। অসংখ্য সিএসপি অফিসার আমাদের দেশে এখনো আছেন ফরমান, যারা কিন্তু হল সংসদের ভিপি ছিলেন, পরবর্তীতে তারা সিভিল সার্ভিস। আমরাই তো দেখেছি বিভিন্ন পদে যারা জাতীয়ভাবে পরিচিত, সাহিত্য সম্পাদক পদে, সাংস্কৃতিক সম্পাদক পদে, খেলোয়াড় হিসেবে ক্রীড়া সম্পাদক পদে, তাদেরকে নেওয়া হয়েছে। হয়তো দলও করতে না, কিন্তু তাদের সঙ্গে অনেকেই দল করতে না। কিন্তু আজকে দেখেন এইবারের নির্বাচনটা আমরা দেখলাম, যখন মনোনয়ন হলো, মনোনয়নের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর ইন্টারফারেন্স খুব বেশি ছিল। তখনই আমার মনে একটা সন্দেহ জেগেছে যে রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি যে সব ছাত্র সংগঠন করবে, তারা কিন্তু কিছুতেই ছাত্রদের যে সেই স্বার্থ সংরক্ষণে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে। আর রাজনৈতিক দলগুলো যখনই এর সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত হয়ে যায়, তখনই একটা বিষয় দাঁড়ায় যে এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। এবং এই যে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ানো ডাকসু নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য, সেটা এই যে অ্যানামলিস আজকে ডাকসু নির্বাচন নিয়ে হয়েছে, এটার জন্য কিছুটা দায়ী। আরেকটি বিষয় আপনার মনে রাখতে হবে যে দেখুন, ডাকসু নির্বাচন, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন 90-89 এই দুইটা ডাকসু নির্বাচন হয়েছে। এই দুটি ডাকসু নির্বাচন সম্পর্কে আপনি সে সময়ের আর্কাইভে গিয়ে সেখানের ইন্টারনেটে করে আপনি দেখতে পারেন, কোনো প্রশ্ন কিন্তু আমি জানি আমরা সেই সময় তো জি। তো আজকে এই যে প্রশ্নগুলো উত্থাপিত হলো, এবং এই যে ডাকসুর ভিপি যে সে এক এক সময় এক এক কথা বলছে, কদমবুচিও করছে, আবার এদিকে কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারেনি, হাঙ্গার স্ট্রাইক যারা করছে তাদেরকেও সমর্থন দিচ্ছে, আবার অবস্থান ধর্মঘটীদেরও সমর্থন দিচ্ছে, পুনর্নির্বাচনও দাবি করছে, পুনর্নির্বাচনও দাবি করে। আবার এখন প্রশ্ন হলো যে আমরা কাকে নির্বাচিত করলো, সেটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে ডাকসুর নেতৃত্ব কিন্তু সবসময়
ছাত্র নেতৃত্বের মধ্যে সবচাইতে পরিপক্ক নেতৃত্বটা কিন্তু ডাকসুতে যেত। আপনি যদি দেখেন ডাকসুর ভিপিদের তালিকা, তারা দেখবেন সবাই আজকে যে কোনো ফোরামই হোক, যে কোনো দলেরই হোক, তারা আজকে জাতীয় রাজনীতিতে একটা বিশেষ স্থান তারা অধিকার করে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা যারা ডাকসুর নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন, আমরা দেখলাম যে এমনকি ডাকসুর এই নির্বাচনের প্যানেল মীমাংসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে ছাত্রলীগের প্যানেলের ব্যাপারে। এটা তো আপনার যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রেস্টিজ ইস্যু এসে যায়। আজকে আমার যেটা ধারণা যে এইটা শুধু নয় যে উপজেলা নির্বাচনের আপনি কথা বললেন, দেখুন উপজেলা নির্বাচনে আমরা যখন 14 দলের অংশ হিসেবে আমরা একটা অভ্যন্তরীণ আলোচনায় বলেছিলাম যে উপজেলা বা স্থানীয় সরকার পর্যায়ে এই সিম্বল, ইলেকশন সিম্বল না দেওয়াটাই উত্তম। আজকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যে জয় হয়েছে, সেই জয়ের পরে এবং সেই নির্বাচন নিয়ে বিরোধীরা যে সমস্ত প্রশ্ন তুলেছেন, তারপরে এই নির্বাচনে তো বিরোধী দলের আসার কোনো আর সুযোগ ছিল না। কারণ ওই প্রশ্নগুলো তোলার পরে যদি তারা আবার এই স্থানীয় সরকার নির্বাচন আসতো, তাহলে তাদের স্ববিরোধিতা হয়ে যেত। আর আওয়ামী লীগ যে একচেটিয়া বিজয় লাভ করলো, এখন এই বিজয় লাভের পরে যখন আওয়ামী লীগের সিম্বল নিয়ে নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলে এক কথা, কিন্তু অন্য দলের যে প্রার্থীরা আছেন তারা তো নিতান্তভাবেই অসহায়। কারণ একটু আগে যেখানে যে ভোট হয়েছে সেই ভোটে একচেটিয়াভাবে নৌকা জয়লাভ করলো, আজকে তো আর হঠাৎ সেখানে অন্য আর একটা দল জয়লাভ করতে পারে। তো তারা ধরে নিয়েছেন যে এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য অর্থহীন। তো এখন নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে তো ভোটার টার্ন আউট হবেই না, এটা তো স্বাভাবিক কথা। কারণ এটা তো জানা, ফলাফল যখন জানা হয়ে যায়, একটা প্রতিদ্বন্দ্বিতার ফলাফল যখন জানা হয়ে যায়, তখন কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার প্রতি আগ্রহ যারা কন্টেস্ট্যান্ট থাকে তাদের জন্যও থাকে না, ভোটারদের জন্যও থাকে না। এখানে দেখুন, এমনকি একটা ফুটবল খেলার আপনি যখন খেলাটা লাইভ দেখেন তখন আপনার মধ্যে যে থ্রিল কাজ করেন, ক্রিকেট যখন লাইভ দেখেন আপনি যেভাবে থ্রিল ফিল করেন, আপনি যেভাবে নিজেকে মধ্যে উত্তেজনার শিকার রিপিট দেখে সে রিপিট দেখলে কি আর সেটা হয়? রিপিটটা দেখে সেই যে জয়লাভ করেছে, কারণ তার জন্য ওইটা একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়ায়। তো সেজন্য আমার কাছে মনে হয় যে এই যে প্রধান দলগুলোর যে অংশগ্রহণ, এই এমনকি জাতীয় পার্টি যারা আজকে বিরোধী দলে আছে, প্রধান বিরোধী দল হিসাবে কাজ করছে, তাদেরও তো প্রার্থী নেই অধিকাংশ জায়গায়। তাদের কয়টা প্রার্থী আছে, কতগুলো উপজেলায় প্রার্থী, আপনি কোনো প্রার্থী তালিকা জাতীয় পার্টিরও দেখেন নাই। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থায় এটা অত্যন্ত স্বাভাবিক যে ভোটার টার্ন আউট কম হবে। তবে আপনি দেখবেন যে ভোটার টার্ন আউট আবার ওই জায়গাগুলিতে বেশি হবে যেখানে আওয়ামী লীগের কোনো সিম্বল কাউকে বরাদ্দ দেওয়া হয় নাই। যেরকম গোপালগঞ্জের 5টি উপজেলায় এখানে কিন্তু আওয়ামী লীগ কাউকে নমিনেশন দেয় নাই। যার যার কথা বলা হয়েছে যে তোমরা যে হয়ে আসো সেই, তো দেখবেন ওখানে আবার টার্ন আউট কত বেশি হয়। গোপালগঞ্জ আলাদা হলো কেন? আর গোপালগঞ্জ আলাদা হলো কারণ ওখানে ভার্চুয়ালি অন্য দলের কোনো অস্তিত্ব নেই, সেই জন্য। অ্যাম্বাসেডর শফিউল্লাহ, এই ব্যাপারে আমার বক্তব্য তো শেখ শহীদ সাম আপ করে ফেলছে অলরেডি, যে শেখ শহীদ পলিটিক্যাল লিডার। সুতরাং এখানে আমার অ্যাড করার বেশি কিছু নাই। সে কি কথা যেটা বলেছে, রিপিট ফুটবল ম্যাচ, আমরা তো রিপিট, এটা যা হচ্ছে উপজেলাতে বা ডাকসু নির্বাচনে, এটা রিপিট অফ ন্যাশনাল ইলেকশন। ন্যাশনাল ইলেকশনে যেটা হয়েছে তার রিপিট এখন বিভিন্ন পর্যায়ে হচ্ছে। শেখ শহীদ একটা কথা বলছিল ইলেকশনে 1 মাস আগে ব্রিজে একটা সেমিনারে,
যে সবাই তো জানে কারা উইন করবে, এখন ইলেকশনটা হবে ইলেকশনের আগে বলেছেন, হ্যাঁ, ইলেকশনের আগে তিনি এক মাস বলেছেন। আগে বলেছিল, তো সেমনি আমিও ছিলাম। সে একটা বলতেছিল যে হ্যাঁ, এখন যে অপোজিশন লিডার কি হবে, অপোজিশন কটা সিট পাবে, ইলেকশনটা সেই জন্যই হবে। এই যে দরকার যে ডিসাইডেড উইন যারা করবে, সুতরাং ওই অপোজিশনে কটা সিট পাবে আর লিডার কি হবে সেই জন্য ইলেকশনটা করা। তো এটা যেটা হচ্ছে জাতীয় পর্যায়ে যেটা হয়েছে তার অংশ আমরা বিভিন্ন পর্যায়ে দেখছি যে পঞ্চায়েত সিস্টেম 150 বছর পুরনো কিন্তু এই অঞ্চলে। আজ থেকে 100-150 বছর আগের পঞ্চায়েত সিস্টেম হলো ইলেকশন মাধ্যমে আপনার স্থানীয় সরকারের গোড়াপত্তন, এবং শেখ শহীদের ফাদার বোধহয় 20 আমার ফাদার না, আমার নানা না ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সুতরাং যে এটা বাংলাদেশের জন্য বোর্ড নতুন কিছু না, আমরা এটা পেয়েছি ইনহেরিটেন্স অফ ব্রিটিশ সিস্টেম, যে একটা ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছিল এই সাবকন্টিনেন্টে। সেখানে কিন্তু বাংলাদেশে আমরা এটাকে ডিস্টর্ট করতে 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 এখন ইলেকশন ভোট মানুষ বুঝতে পারে না, ইলেকশনটা কি, ভোট কি, ব্যালট বাক্সটা কি। এখন ইরেগুলারিটির কথা বললাম নাই, কারণ এই সিস্টেমটা এখন এমন পর্যায়ে এসেছে বিভিন্ন সরকারের আমলে, আমি শুধু এই গভর্নমেন্টের কথা বলছি না, বিভিন্ন সরকারের আমলে এইটা পর্যায়ে আসার পরে এখন এমন একটা পর্যায়ে আসছে ইলেকশন একটা ভীতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইলেকশনকে মানুষের ভয় করে, এখন ইলেকশনকে মানুষের ভয়, এমন একটা ভয় ঢুকেছে জাতীয় ইলেকশনের সময়, সেই ভয়টা মানুষ ওভারকাম করতে পারছে না। এই জন্য উপজেলায় দেখেন ভোটারহীন, ডাকসু ইলেকশনে দেখেন কি হয়েছে। সুতরাং এই সিস্টেমটা কি এখন এমন একটা পর্যায়ে আসছে, এটাকে রেস্টোর করতে গেলে হ্যাঁ কেন হবে না, নিশ্চয় রেস্টোর করা যাবে। সেই জন্য সে বিচক্ষণতার সাথে যদি এই সিস্টেমটাকে ভবিষ্যতের দিকে না নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে আমরা গর্ব করে বলতে পারবো না যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেশে হওয়া সম্ভব, এটা হয়। এবং এই দেশের সরকার এরা মানুষের জনগণের নির্বাচিত সরকার, এটা যদি আমরা বলতে পারি। আমরা না পারলেও আমাদের তো এখন বেলার শেষে আমাদের ছেলেমেয়েরা তারা গর্ব করতে পারে বাংলাদেশে আমরা একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি। কারণ এই সরকার নির্বাচিত হইলে দেশে যেমন তার শক্তি দিবে মানুষ, তেমনিভাবে একটা নির্বাচিত সরকার যখন বিদেশের সাথে কথা বলবে বা বিদেশে যে বাংলাদেশি যারা আছে তাদের যে নিরাপত্তার ব্যাপারটা ভেবে দেখবে, হ্যাঁ এই দেশের সরকার তো শক্ত সরকার, জনগণ আছে, হ্যাঁ 16 কোটি লোক এই সরকারের পিছনে আছে, তখন অন্যরা আমাদের সাথে কথা বলতে একটু সমীহ করবে। এটা আমাদের জাতীয় নৈতিকতার জন্য, আমাদের শক্তির জন্য একটা নির্বাচিত সরকার এই দেশে যেন থাকে, এবং সেই সিস্টেম যেটা আমরা ইনহেরিট করেছি 100-150 বছরে, এটা যেন আবার পুনরুত্থান হয়। গত পরশুদিন দেখেন, আমি একটু অ্যাড করতে চাই, গত পরশুদিন জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন আমরা পালন করলাম। বঙ্গবন্ধু কোন ইস্যুর উপরে তিনি আমাদের মুক্তিযুদ্ধের ডাক দিলেন? যখন জনগণের প্রদত্ত রায়কে অগ্রাহ্য করা হলো, 1970-এর নির্বাচনের রায়কে, তখনই কিন্তু উনি এই 7ই মার্চের ভাষণ দিলেন, তিনি স্বাধীনতার ডাক দিলেন। সুতরাং আমার মনে হয় যে জাতির জনকের জন্ম শতবার্ষিকী সামনে আসছে, আমরা মুজিব বর্ষ পালন করব 2020 থেকে 21, এবং আপনারা দুজনই ওনার সঙ্গে কাজ করেছেন। আপনি তো আত্মীয় নানাভাবে বহুভাবে সব মিলিয়ে, যদি হ্যাঁ আমিও 3 বছর কাজ করেছি বঙ্গবন্ধুর সাথে। আমি যেটা বলতে চাই যে ওনার এই জন্ম শতবার্ষিকীতে আমরা যেন ওনার জীবনী থেকে, ওনার আদর্শ থেকে আসল শিক্ষাটা পাই, যে জনগণের উপরে আস্থা, জনগণের প্রতি ভালোবাসা। এবং উনি নিজেও কিন্তু বলেছেন এই যে আমার কোয়ালিফিকেশন হলো আই লাভ মাই পিপল। আমার দুর্বলতাও সেই, আমি আই লাভ দেম টু মাচ। জি, এই যে শক্তি কথা বলছো, বঙ্গবন্ধু শক্তি তো জনগণের শক্তি। 1970 ইলেকশনে যে উনি ম্যান্ডেট বাংলাদেশে দিয়ে পেয়েছেন, সারা বিশ্ব দেখেছে যে এই জাতি মানে 7 কোটি লোক
এর পিছনে আছে। জি। এই যে শক্তি, তাকে পাকিস্তান মতো একটা মানে শক্তিশালী একটা সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা উনি করতে পেরেছে, বিকজ 7 কোটি লোক তার পিছনে আছে বলেই তো। তো সেটা আমাদের আমি একটা ঘটনা বলি ওনার জীবনের, ছোট্ট একটা ঘটনা। দেখুন, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে, সেই মিটিং এর মধ্যে একটা রেজলিউশন ড্রাফট করা হয়েছে। কোন ইয়ার এটা? এইটা 1969 এর গণ অভ্যুত্থানের পরবর্তীকালে। তো সেখানে বঙ্গবন্ধু কিছু অ্যামেন্ডমেন্ট সাজেশন করলেন, যিনি ড্রাফটটা করেছেন, যে এখানে এই শব্দগুলো। তো যিনি ড্রাফট করেছেন তিনি বলতেছেন যে এই এই কথাগুলো দিলে অমুক অমুক দেশ তারা একটু চটে যেতে পারে। বঙ্গবন্ধু বললেন, বেটা নিজের পায়ের উপরে নিজের হাঁটুতে জোর রাখ, তোর হাঁটুতে জোর থাকলে সবাই তোর কাছে আসবে। তো এই যে হাঁটুতে জোর মানে হলো জনগণের আস্থা, জনগণের শক্তি। তো আমার মনে হয় যে আমাদের কোনো ক্রমেই আমাদের এই সিস্টেম, ঠিক আছে, ডিস্টরশন হয়েছে, নির্বাচন সিস্টেম কেউ কোনো এক ব্যক্তি করে নাই, ওভার দ্য ইয়ার্স, এবং সামরিক শাসন যেখানে আসে সেখানে এগুলো হয়। কিন্তু আমরা যারা গণতান্ত্রিক বলে নিজেদেরকে দাবি করে, আমাদের কাজ কিন্তু ওটাকে রেস্টোর করা, ওই যেটা ডিস্টোরশন হয়েছিল সেটাকে রেস্টোর করা। তো সেদিকে আমি আপনার সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা সংশ্লিষ্ট আছেন, যে তারা যেন এটাকে আরো খারাপের দিকে না যেতে দিয়ে এটাকে রেস্টোর করার চেষ্টা করেন, যাতে আস্থাভাজন। আমি আশাবাদে ব্যক্ত করি, যেহেতু আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী আমরা পালন করব, এই প্রসঙ্গে আমার পক্ষে এবং শহীদের পক্ষে বঙ্গবন্ধু সম্বন্ধে কথা বলতে গেলে কিন্তু আমরা কোথায় আরম্ভ করবো, কোথায় শেষ করব আমরা জানি না। এই জন্য শেখ শহীদ বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠতম আত্মীয়। তাছাড়া প্রফেশনাল লাইফে শেখ শহীদ বঙ্গবন্ধুর প্রথম তথ্য অফিসার ছিলেন, ইনফরমেশন প্রেস অফিসার ছিলেন। শেখ শহীদ যখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়ে যান, তখন তার শূন্য চেয়ারটি আমাকে দিয়েই শহীদ তার রাজনৈতিক জীবনে ফিরে যায়, আবার ফেরত যান। তো আমি 1972 মাঝামাঝি সময় থেকে, আমি তো মাত্র পাকিস্তান থেকে পালিয়ে আসছি, 1975 মে মাস পর্যন্ত আমি 3 বছর একটানা বঙ্গবন্ধুর সান্নিধ্যে ছিলাম। সুতরাং বঙ্গবন্ধু সম্বন্ধে কথা বলতে গেলে আমি ঠিক জানি না আমি কোথায় বলবো, কি বলবো না। তবে দেখেন, পৃথিবীতে অনেক নতুন নতুন রাষ্ট্র হয়েছে বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো ওখানে দেখবেন যে এরকম অবস্থা কোনো দেশ স্বাধীন হয়নি। একটা দেশ গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয়েছে, তাকে ক্ষমতা দেয়নি। একটা মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর বয়স, আমি শেখ শহীদের সাথে একটু আলাপ করছিলাম, মাত্র 51 বছর বয়সে উনি একটা দেশ জাতি সৃষ্টি করেছেন। ইতিহাসে কিন্তু এরকম আরেকটা দেশ হয়নি যেখানে এত অল্প বয়সে একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। একটা শুধু রাষ্ট্রনায়ক নয়, একটা জাতি সৃষ্টি করেছেন, একটা দেশ সৃষ্টি করেছেন যেটা ম্যাপে ছিল না। আজকে যেটা বেঙ্গল ছিল ম্যাপে, কিন্তু ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান, পরে আবার বাংলাদেশ, এটা কিন্তু ম্যাপে ছিল না। বঙ্গবন্ধুর কাছে অনেক চিঠি আসতো ওনার নামে। শেখ মুজিব ঢাকার কিন্তু ঢাকার হলো কিন্তু সেনেগালের রাজধানী। যারা চিঠি লিখতে, বিশেষ করে ছাত্ররা ইন্ডিয়া থেকে, ইস্ট ইউরোপ থেকে, বিশেষ করে পশ্চিমের অনেক দেশ থেকে, তারা জানতো শেখ মুজিব ঢাকা বা বাংলাদেশে। তো এইসব চিঠি তখন এয়ারোগ্রাম বলতো, এয়ারোগ্রামের চিঠিগুলো আসতো। শেখ মুজিব ঢাকার পরে এই চিঠি নর্মালি সেনেগাল যাওয়ার কথা, কিন্তু ঢাকায় চলে আসছে। তাহলে একটা ব্যক্তির নামে একটা দেশ সৃষ্টি হয়েছে, এবং এই দেশটা কোথায় তারা জানে না। কিন্তু অনেকে বলতো কোথায় বাংলাদেশ, তারা হয়তো কেউ ইস্ট বেঙ্গল চিনত, কেউ হয়তো ইস্ট পাকিস্তান চিনত, কিন্তু বাংলাদেশ কোথায় তা ম্যাপে তো নাই। একটা দেশ সৃষ্টি করেছেন, একটা ম্যাপে, বিশ্বের ম্যাপে এটা স্থান দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন।
হ্যাঁ, এটা জাতি এটা কিন্তু বিশ্বে একটা বিস্ময় যে 51 বছর বয়সে, এবং তার ভিতরে একদিন হিসাব করে বললেন যে, আমরা বললাম স্যার আপনি তো জেল অনেক দিন খেটেছেন, অনেক বছর খেটেছেন, কিন্তু তখন তো বইপত্র ছিল না। ওই হিসাব করে বললেন, একটা ক্রস পেন যদি আপনি করে বলে দেখো 13 বছরের মতো আমি জেল খেটেছি, এবং এর ভিতরে মাত্র কয়েকটা কেসে আবার বিচার হয়েছিল, বাকিগুলো আমি বিনা বিচারে জেল খেটেছি, বিনা বিচারে। আজকে কারের নামটা পড়েন দেখবেন। কিন্তু আমরা সেই আজকে আমি আশা করব, যেহেতু আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী শতবার্ষিকী উদযাপন করব, বাংলাদেশের যেন বিনা বিচারে কেউ আটক না হয়। আমার শেখ মুজিবুর বলছিল আমরা তার জীবন দিয়ে শিখবো, শেখার একমাত্র উপায় হলো এখন তার দুটো বই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেহানা জাতীয় উপহার দিয়েছেন, একটা অসমাপ্ত আত্মজীবনী আর হলো কারাগারের রোদনামচা। এই দুইটা বই আমাদের সবাই পড়া উচিত, বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আর যারা আমাদের পলিসি নির্ধারক আছেন তাদের পড়া উচিত, এবং সেই হিসাবে কাজ করা উচিত যেন বিনা বিচারের লোক এই দেশে না হয়, যেন লোক খুম না হয়। যেহেতু আমরা বঙ্গবন্ধু দেশ চেয়েছিলেন আদর্শ রাষ্ট্র, মানুষ এখানে তার হাসি থাকবে মুখে, দুঃখ নয়। তো সেই জন্য তো আজকে ঘরে ঘরে যেখানে যাদের পরিবারগুলো গুম হয়ে তার খোঁজ পাচ্ছে না, এবং যারা বিনা বিচারে জেলে আছে, এবং যেখানে একটা লোক 3 বছর জেল খেটেছে নির্দোষ, তাকে কেউ ওন করছে না, নোবডি রেসপন্সিবল। শুধু আমরা চাই এমন একটা ব্যবস্থা হবে এই কিছুদিনের ভিতরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর 20 বছর শেষ করবেন, এর ভিতরে আমরা যেন বলতে পারি যে এই দেশে বিনা বিচারে আর কেউ থাকবে না, ঘুম হবে না, তারপরে আপনার লোক নিখোঁজ হবে না। এটা আমরা দেখলে আমরা খুব খুশি হব। খুব সংক্ষেপে এক লাইনে দেখুন, আমার মনে হয় যে বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকী সামনে রেখে বর্তমান সরকার এবং সরকারি দলের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দূরীকরণ এবং এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা। এই 3টি জিনিস আমার মনে হয় সবচাইতে বড় চ্যালেঞ্জ, এবং এই 3টি জিনিসের জন্য বঙ্গবন্ধু চিরকাল সংগ্রাম করেছেন, এবং আমরা আশা করব যে এর মধ্য দিয়ে আমরা আগামী দিনে জাতির জনকের যে আদর্শ, সে আদর্শ নিজেদের মধ্যে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধিশালী, ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। যে কথা শফিউল্লাহ ভাই বলেছেন, আমি সেই কথাটি রিপিট করতে চাই সক্রেটিসের ভাষায়, যে সক্রেটিস বলেছিলেন, আই এম টু ডাই, ইউ আর টু লিভ, অনলি গড নোজ হুইচ ওয়ান ইজ বেটার। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা যেন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, বেটার বাংলাদেশ রেখে যেতে পারি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রের পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সাথে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সব ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নিউজিল্যান্ডে যারা নিহত হয়েছেন ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায়, তাদের স্মৃতির প্রতি আমাদের আবারও গভীর শ্রদ্ধা, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং বাংলাদেশের যারা নিহত হয়েছেন আমরা আশা করব যে বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে এই যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়াবেন। দ্বিতীয়ত হচ্ছে যে সন্ত্রাসীদের আসলে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, সন্ত্রাসীরা সন্ত্রাসী। তবে বিশ্বজুড়ে যে সন্ত্রাসী তৎপরতা এখন চলছে তার একটি প্রধান কারণ আমার অতিথিরা মনে করেন যে প্যালেস্টাইন সমস্যার যতদিন পর্যন্ত ফিলিস্তিন সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে। কোথাও মুসলিমরা অন্যদের আক্রমণ করবে, কোথাও মুসলিমরা আক্রমণের শিকার হবে এবং মুসলিমরা নিজেদের
নিজেদের মধ্যে এই বিরোধে জড়িয়ে থাকবে, কারণ এর সঙ্গে রাজনীতির পাশাপাশি অর্থনীতির প্রশ্ন নানাভাবে যুক্ত। কাজে ফিলিস্তিন সমস্যার সমাধানের দিকে বিশ্ব নেতৃবৃন্দের মনোযোগ আরও বেশি দিতে হবে। দ্বিতীয়ত ওনারা মনে করেন যে দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি আসলে যে কোনো ধরনের নির্বাচন, এবং এর জন্য কোনো বিশেষ সরকারকে ওনারা দায়ী করছেন না, কোনো বিশেষ ব্যক্তিকে দায়ী করছেন না। ওনারা মনে করেন যে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে এই নির্বাচনী ব্যবস্থাটা বাংলাদেশে নষ্ট হয়ে গেছে, এটির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং সেই জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃত্বকে অনেক কাজ করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি ওনারা বলবার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন গেল, আগামী বছর ওনার জন্ম শতবার্ষিকী বাংলাদেশ উদযাপন করবে এবং 2020 সাল থেকে 2021 সালের 17ই মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকার পুরো বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ 17ই মার্চ থেকে পরের বছরের 17ই মার্চ পর্যন্ত। এই বর্ষেরকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্মৃতির কথা স্মরণ করে দুজনেই ওনার সঙ্গে কাজ করেছেন, একজন তো আত্মীয় বা স্বজন। ওনারা যেটি বলছেন যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে হলে আসলে যে কাজটি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনবার দিকে মনোযোগ দেওয়া, বিচার বহির্ভূতভাবে কেউ যেন হত্যাকাণ্ডের শিকার না হন সেদিকে মনোযোগ দেওয়া, এবং সেই সঙ্গে দেশে দুর্নীতি মূলোৎপাটনের চেষ্টাটা করা, অব্যাহত রাখা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসনের কথা ওনারা বলেছেন। সেই জায়গায় আমরা যোগ করে দিয়েছি যে আইনের শাসন আসলে প্রতিষ্ঠা করা বাংলাদেশের জন্য খুবই জরুরি, এবং তাহলেই হয়তো মুজিব বর্ষ পালনের যে সার্থকতা সেটি কার্যকর হবে বা সার্থক হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।